সকল ঝামেলা পার করে মাত্র ঘরে আসলো মায়া ও রাজ। ঘরে ঢুকেই মায়া অবাক। ঘরের চারপাশটা বৈবাহিক জীবনের প্রথম রাতের মতোই করে সাজানো। মায়া চারপাশ দেখছে আর পিছন থেকে দরজা লাগিয়ে দেয় রাজ। রাজ দরজা লাগিয়ে দিতেই পিছনে ঘুরে মায়া বলে, আর কত বাসর হবে মন্ত্রীমশাই? বাসরে বাধা যতবার আসবে ঠিক ততবার। বাসর নতুন যুগলদের হয়, আমরা কি পুরাতন? আজকেও তো রিসেপশন পার্টি হলো। মায়া এসে বিছানায় ছিটিয়ে রাখা গোলাপের পাপড়ি ছুঁয়ে দেখছে। রাজ মায়ার গা ঘেঁষে বসে মায়ার গলার কাছে নাক ঘষতে থাকে। মায়া রাজের চোখের দিকে চোখ রাখে। মায়া যে হাত দিয়ে ফুল ছুঁয়ে আছে, রাজ ওই হাতটা ধরে মায়ার হাতের উল্টো পিঠে চুম্বন দিল। মায়ার হাত টান দিয়ে উঠিয়ে দাঁড় করালো রাজ। মায়ার কোমর নিজের দুই হাতের মাঝে নিয়ে নেয় রাজ। মায়া হেসে দিয়ে বলে, আপনিও না মন্ত্রীমশাই? রাজ দুষ্টু হেসে বলে, আমি কি মায়াবতী? অসভ্য একজন। মুখে একটু লাগাম দিতে পারেন না? সব সময় এমন অসভ্য ভাষা প্রয়োগ করেন কেন? রাজ মায়ার মুখে চুম্বন দিয়ে মায়াকে আরো শক্ত করে আলিঙ্গন করে বলে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই। কাছে আসো না, আরো কাছে আসো না, একটু ভালোবাসো না। রাজ গান গাওয়ার মাঝে মায়ের কানের লতিতে আস্তে করে কামড় দেয়। মায়াও রাজকে জড়িয়ে রেখেছে। গান শেষ করে রাজ বলে, যেদিকেই যাই শুধু অশান্তি। বউকে নিয়ে একমাত্র দরজা লাগিয়ে থাকতেই যেন শুধু শান্তি। মায়া হেসে দেয় রাজের কথা শুনে। রাজ মায়াকে পাজা কোলে করে নিয়ে বাথরুমের দিকে যেতে নেয়। মায়া বলে, আজকেও? কি আজকেও? দুষ্টুমি করে বলে রাজ। মায়া উত্তরে বলে, আপনার মাথায় পোকা ধরা বাথরুম বিলাস, ওখানেই তো শান্তি। কি এক পেয়েছেন আপনি, ওখানে কিসের শান্তি শুনি? একবার একটা মুভি দেখেছিলাম, নায়ক নায়িকা মিলে বাথটাবে জাম্পিং রোমান্সিং মুহূর্ত কাটায়। ওটা দেখেই আমি সিদ্ধান্ত নেই, বিয়ের পর আর যাই করি বাথরুম বিলাস ছাড়ছি না। তাই তো বাথরুমে আমার লাখ টাকার বাথটাব রেডি। এবার দ্রুত আমার সাথে চলো মায়াবতী। এরপর আর অপেক্ষা করে না রাজ, চলে যায় তার মায়াবতীকে নিয়ে বাথরুম বিলাস করতে। সকালবেলা সবাই খাবারের জন্য এক জায়গায় এসে হাজির। মাহমুদ সর্দার বলেন, বীর আর যারা আসেনি? বলতে না বলতেই ওরা হাজির। বীরের পাশে যারাকে দেখে সোনালি এগিয়ে আসে। যারার কাছে যেতে নিবে বীর যারার সামনে দেয়াল হিসাবে দাঁড়িয়ে থাকে। সোনালি বিরক্ত হলেও শান্ত হয়ে বলে, আমি যারার খালামণি, আমি যারার সব কিছু। আমি কি এখন ওর সাথে কথাও বলতে পারবো না? আপনার ভাবভঙ্গি হিসেবে না। সোনালি আরো কিছু বলতে নিবে, মোহন সর্দার ও রুবি নিচে নেমে আসে। মোহন সর্দার রুবির সাথে হেসে হেসে কথা বলে নামছে। রুবিকে নিজের পাশে বসিয়ে খাবার দিচ্ছে। সোনালি ভ্রু উঁচিয়ে বলে, বাবার দরদ উতলে উঠেছে নাকি? বীর শুনতে পায়। যারার কাঁধে হাত রেখে যেতেই বলে, বাবা হয় কতদিনই বা আপনার শয়তানি চাল চালাবেন? সোনালি রেগে গেল, মুখ ফুটে কিছু বলল না। ভাবছে একটা সুবর্ণ সুযোগের, যারাকে আলাদা পাওয়া বাকি শুধু। ওদেরকে এখন বাদ দিয়ে সোনালি এগিয়ে এলো রুবির পাশে। রুবির কাছে এসে বলে, একটু পর তোমার পুতুল বর আর মায়া মেয়েটা আসবে। তুমি তোমার পুতুল বরের কাছে যাবে, ওকে ভোলাবে। রুবি সোনালির দিকে ফিরে বলে, যদি উল্টোপাল্টা কিছু ঘটে যায় তখন? কিছুই ঘটবে না, তুমি সাহানার মেয়ে। রাজ ওর ছোট মায়ের মেয়েকে আগলে রাখবে, ভয় নেই তোমার। রুবি ঢোক গিলে বলে, আমি বাস্তব সাহানার মেয়ে না যে ওই মন্ত্রী আমাকে আগলে রাখবে। ওরা স্বামী স্ত্রী মিলে আমাকে কিমা বানাবে রে শাকচুন্নি মহিলা। মায়া রাজ রেডি হয়ে নিচে নামছে। সোনালি কনুই দিয়ে গুতা দিল রুবিকে। রুবি মাথা দুদিকে নাড়িয়ে নাকচ করে। সোনালি কাঁটা চামচ দেখিয়ে ভয় দেখালো। রুবি শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ায়। ছুটে গিয়ে আগেই মায়াকে ধীরে বলে, সরি ম্যাম, আমাকে শিখিয়ে দিয়েছে। বলেই রাজের সামনে গিয়ে বলে, পুতুল বল। রুবির মুখে হাসি, কিন্তু অন্তরে ভয়। রুবির হাসি দেখেই বোঝা যাচ্ছে সে ভয়তে ভয়তে করছে অভিনয়। রাজ মায়ার বাহু ধরে আছে, রুবির দিকে তাকিয়ে বলে, আমি এখন আস্ত এক মানুষ বর হয়েছি। এখন সেই পুতুল বরের জামানা নেই পুতুল বউ। রুবির পাশ কেটে চলে গেল রাজ ও মায়া। সোনালি কাঁটা চামচ নিয়ে খালি প্লেটের উপর ঘোরাচ্ছে। রুবিকে ইশারা করছে রাজের পাশে বসার জন্য। সোনালির এই ইশারা নজরে আসে যারার। যারা না খেয়ে তাকিয়ে আছে রুবি ও সোনালির দিকে। যারাকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বীর যারার মুখের দিকে তাকালো। যারা একবার সোনালি তো একবার রুবির দিকে তাকিয়ে আছে। বীর ভ্রুকুটি করে প্রশ্ন করে, ওদেরকে কি দেখছো? দেখছি খাল কেটে কিভাবে মানুষ কুমির আনে।
মানে মানে এই যে আমার খালামণি তার সতীনের মেয়েকে আনলো তাই আর কি। যারা যে সবকিছু জানে এটা বীরের কাছে ধরা দিল না। যারা মনে মনে বলে, যে মেয়েকে তুমি তোমার সতীনের মেয়ে বানিয়ে এনেছো সেই মেয়ে তো তোমার ছেলের গার্লফ্রেন্ড খালামণি। যখন মিহির আসবে তখন দৃশ্যটা কি হবে এটাই ভাবছি। লোকে বলা বলি করবে সৎ ভাই বোন কিনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অবশ্য তুমি তো জানো ওরা সৎ ভাই বোন না। মিহির তো সর্দার বাড়ির ছেলেই না। খেলা তো আরো জমে যাবে। রাজর চেয়ারে বসতেই রুবি এসে দুঃখ প্রকাশ করে বলে, তুমি কি আমাকে ভুলে গেছো পুতুল বর? আমাকে আগের মতো ভালোবাসো না তুমি? তোমার ছোট মাকেও ভুলে গেছো তুমি? রাজ এবার সামনে থাকা গ্লাস নিয়ে ঢকঢক করে পানি গিলল। পানিটা পান করেই রুবির দিকে ফিরে বলে, ছোট মাকে আমি ভুলিনি, কিন্তু তার মেয়েকে অবশ্যই ভুলে গেছি। একসাথে এতজনকে মনে রাখতে গেলে তো আমি নিজেকেই ভুলে যাব। এখন এসব দুঃখ কষ্ট বাদ দিয়ে নিজের বাবার পাশে গিয়ে বসো বোন। রুবিকে বোন বলাতে হিসকি উঠল সোনালির। মোহন সর্দার গ্লাস এগিয়ে দিল সোনালির দিকে, যারা মিটিমিটি হাসছে আর বলছে, আজকেই এই দশা? দুদিন পর যখন ছেলে আসবে তখন তো আরো বাকি। রুবি মনে মনে সর্দার বাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করে। মোহন সর্দারের পাশে বসে খাবারে মন দেয়। মাহমুদ সর্দার রাজের পাশে বসা থাকেন। তিনি এবার রাজের উদ্দেশ্যে বলেন, ওদিকটায় কি খবর? দেশে আনা হচ্ছে। এর মাঝে এই নতুন নকল পুতুল বউ কি ঘটিয়ে দেয় কে জানে। তোমার পুতুল বউ ছাড়ো, ওই যে মাফিয়া ভাইটা আছে ওর পাশের নাগিনটাকে দেখো। রাজ একবার আর চোখে যারাকে দেখে বলে, নাগিন ডান্স করার আগেই নেউলে তাকে আঁকড়ে নিয়েছে। এই নাগিন এখন ডান্স দেওয়ার মুডে নেই। সোনালি কিন্তু ছাড়বে না ওদেরকে। এর ভার তোমাকেই বহন করতে হবে। চিল বাবা, বীর আর আমি আছি তো। চিন্তায় আছি সে আসার খবর যেন কেউ না পায়। পাবে না, এমন প্রস্তুতি নেওয়া আছে। তুমি শুধু দেখো তোমার ভাইয়ের এই 2 নাম্বার বউ ও তোমার 2 নাম্বার বউ কিছু বুঝতে না পারে। ওরা বুঝতে পারলেই জীবন শেষ। তুমি কি মালিনীকেও সন্দেহ করছো? আমি তোমাকেও সন্দেহ করি বাবা। আমি কি করেছি আবার? বইয়ের আঁচল ধরে না, আবার ছেলেকেই শত্রুপক্ষ বানিয়ে দাও। কষ্ট করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি কি এই দিন দেখার জন্য? তুমি যে কষ্ট করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো এই কষ্ট আমিও করছি বাবা। শুধু শুধু নিজের একার কষ্টটা দেখো না। এটা বংশীয় ভিত্তিক ভাবে চলতেই থাকবে। বেয়াদব, তুমি শুরু করলে আমি শেষ করলাম, এখন বেয়াদব হয়ে গেলাম? তুমি আর কিছু বলার আগে পিয়াস ও তারেক আসে। দুজন দুজনার আলাদা কাজে আসে। পিয়াস এসেছে রাজকে নিতে আর তারেক এসেছে মায়াকে নিতে। রাজ খাওয়া শেষ করে টাওয়াল দিয়ে হাত মুছে বলে, বডিগার্ড রাখা মানেও লস। বউ নিয়ে একটু বাইরে যাব, ঘোড়ার ডিমগুলো ভস্ম না হয়ে পিছনে ঝুলতে ঝুলতে আসে। অবাক পিয়াস ও তারেক মুখটা শুকনো করে দাঁড়িয়ে থাকলো। এভাবে অপমান করে আবার বিপদে তো তাদেরকেই কাজে লাগায়। চাকরি বাঁচাতে মুখ বন্ধ রাখলো শুধু তারা, না হলে মুখের উপর মোক্ষম জবাব দিতে ওরাও জানে। মায়া গাড়িতে বসতেই রাজ মায়ার পাশে বসে দরজা লাগিয়ে দেয়। পিয়াসের দিকে তাকিয়ে বলে, ওর না হয় বিয়ে হয়নি, তোমার তো হয়েছে। এবার তো অন্তত আমার মনটা বোঝো পিউ বেবি। যাও গিয়ে লক্ষ্মী ছেলের মতো পিছনের গাড়িতে বসো। বলেই রাজ ড্রাইভ করে। পিয়াস ভ্রু কুঁচকে বলে, বেটা মনে হয় বিয়ের পরের দিনই হামলার কথা ভুলে গেছে। তারেক সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করতে হবে না, এটা প্রতিদিনের রুলস। এসে এসে মন্ত্রীর বউ নিয়ে আহাজারি শুনেই মাস শেষে বেতন পেতে হবে। রাজ ড্রাইভ করছে আর মায়া রাজের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মায়ার এই চাহনি দেখে রাজ ফিসেল হেসে বলে, এভাবে তাকাবে না মায়াবতী, আমি ব্যালেন্স হারিয়ে অঘটন ঘটিয়ে দিব। আপনি কি মুখে লাগাম দিতে জানেন না মন্ত্রীমশাই? আমার মায়াবতী আমাকে যেন কি নামে ডাকে? লাগামহীন মন্ত্রীমশাই। লাগাম দেওয়ার রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। আপনি না সত্যিই লাগামহীন। তোমারই তো। মায়া মুস্কি হাসে। মায়ার ফোনে কল আসে। অপর পাশ থেকে জানায়, রিমু নামে যে মেয়েটি আমাদের ফ্যাক্টরিতে কাজ করে সে আত্মহত্যা করেছে ম্যাম। কেন? ওকে অপহরণ করা হয়েছে। এতদিন মিসিং ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম ও ফ্যাক্টরিতে আসেনি কোনো একটা কারণে। আজকে সকালে খোঁজ পেলাম আরশাদ নেতার দলের 3 জন মিলে ওকে ধর্ষণ করে। ওরাও উচ্চ বংশের লোক। রিমুর বাবা মামলা করলেও কেউ এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। পুলিশ এফআইআর লিখবে না। মায়া
মায়া চোখটা বন্ধ করে নেয়। ঘৃণা হয় এই সমাজের টাকার মায়ায় চলে জাতিগুলোর প্রতি। মায়া বড় বড় দম নিল। রাজ গাড়ি ঘোরানোর সময় মায়ের দিকে চোখ রাখতেই দেখলো মায়া এমনভাবে নিঃশ্বাস ছাড়ছে। রাস্তায় একপাশে গাড়ি থামিয়ে মায়ার কপালে হাত রেখে বলে, তুমি ঠিক আছো মায়াবতী? মায়া কানে মোবাইল রেখেই রাজের দিকে ঘুরে তাকায়। এই লোকটা তার এত যত্ন নেয়। মায়া নিজেকে সৌভাগ্যবতী মনে করে এখন। মায়া মাথাটা উপর নিচ করে হা জানিয়ে ফোনের লোকটিকে জানায়, রিমু এখন কোথায়? হাসপাতালে। কোন হাসপাতালে? সদরে। আচ্ছা ঠিক আছে। মায়া এবার রাজের পাশে তাকিয়ে বলে, আপনি কাজে যান মন্ত্রীমশাই, আমি একটু ব্যস্ত আছি। অফিসে যাবে না? তাহলে? আমাকে আমার একটা কর্মীর কাছে যেতে হবে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সদর হাসপাতালে যেতে হবে। আমিও। বাকিটা বলার আগেই রাজের কাছে কল আসে। রাজ ধরতেই ওপাশ থেকে জানায়, কিছুদিন আগে এক বৃদ্ধ লোক আপনাকে সাহায্য করেছিল, মনে আছে স্যার? উনি আজ আপনার সাথে দেখা করতে চায়। আমাদের বিরোধী দলের কিছু গুন্ডা মিলে ওনার মেয়েকে ধর্ষণ করেছে, তার জাস্টিস নিতে চায় সে। লোকটার পিছনে গুন্ডারা ধাওয়া করেছে। ওনার এখন আওয়াজকে অনেক প্রয়োজন স্যার। লোকটা এখন বিপদের মুখে, আপনার সাহায্য লাগবেই। আমি কি করব এখন? এদিকে আমাদের অফিসের সামনেই দলগুলো ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে। রাজ একবার মায়ের দিকে তাকিয়ে পিছনে তাকালো। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। পিয়াস ছুটে আসে রাজের হাত দেখে। রাজ পিয়াসের উদ্দেশ্যে বলে, মায়াবতীকে সাবধানে পৌঁছে দিবে তোমরা, আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। কিন্তু বস, আপনাকে একা ছাড়াও তো রিস্ক। মায়া আতঙ্কের সাথে তাকালো রাজের দিকে। রাজ সোজা রাস্তার দিকে চোখ রেখে হিংস্রতা প্রকাশ করে বলে, আমার মায়াবতী রিস্ক আমার জীবনের সব থেকে বড় রিস্ক। তুমি তাকে দেখো, আমি আমাকে দেখে নিব। বলেই রাজ মায়ার কপালে চুম্বন দিয়ে বলে, আমি একটু ব্যস্ত মায়াবতী, ফ্রি হয়েই তোমার নিকট হাজির হব। মায়ার থেকে উত্তর না নিয়ে পিছনের গাড়িতে যায় রাজ, যেটাতে তারেক ও অন্যান্য গার্ড আছে। পিছনের গাড়িতে এসে তারেককে উদ্দেশ্য করে বলে, সামনের গাড়িতে যাও, তোমাদের মামকে দেখে রাখবে। এমনিতেও সে এখন পৃথিবীর নোংরা কীটদের চোখে বিষাক্ত এক নারী, তার সুরক্ষা অতি প্রয়োজন। তারেক রাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি একা যাওয়া রিক্সের হয়ে যাবে না? আপনার ওপর যখন তখন হামলা হয়, সেদিনকেও আলান্ডাবাহুতে গুলি লেগেছে। দেশ রক্ষার্থে পদক্ষেপ নিলে যে মৃত্যুকে আলিঙ্গন করেই নিতে হবে। জীবনে একটা উদ্দেশ্য সফল করতে হলে সেই সফলতা অর্জনের জন্য জীবনটাও দিয়ে দেওয়া শান্তির হয়। এটা সব সময় মাথায় রাখবে। আমাদের দেশের শহীদেরা কিন্তু নিজেদের জীবনটা আমাদের সুখের জন্যই দিয়েছিল। রাজের কথাতে তারেক সামনের গাড়িতে গেলে রাজ ফোন কানে নিয়ে বলে, আমি আসছি, তুমি যেভাবেই হোক ওই লোকটিকে আমার কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাজ কল কেটে পকেটে রাখতেই দেখলো মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে তার কাছে আসে। রাজ ভ্রু কুঁচকে গাড়ি থেকে নামে, চোখ থেকে সানগ্লাস খুলে সাদা পাঞ্জাবির বুক পকেটে রাখে। মায়া এসে রাজের হাত ধরে বলে, আপনি কেন গার্ড ছাড়া যাবেন? আপনার যদি কিছু হয়? আমার কিছু হবে না মায়াবতী। এই পৃথিবীর বাজে লোকদের প্রতি আমার বিশ্বাস নেই। ওরা যখন তখন ছুরি চালিয়ে দেয়। আমি আপনাকে হারাতে পারবো না। আপনার আমার অনেক শত্রু, অনেক। আপনি বাকি গার্ড ডেকে নিন। দেরি হয়ে যাবে মায়াবতী। কেন, কিসের দেরি? এক অসহায় বাবা আমার জন্য পথ চেয়ে বসে আছে। মৃত্যুর মুখে থেকেও সে আমার দুয়ারে হাজির হয়েছে। তার জীবনটা ঝুঁকিতে আছে আমার জন্যই। তাকে দেখতে হবে যে। অসহায় বাবা? হ্যাঁ, অসহায় বাবা। পরে বলবো তোমাকে তার কথা। এখন যেহেতু আমার দুয়ারে সে এসেছে, এই সাহারিম রাজের শত্রুর নজরে সেও পড়েছে। তুমি চিন্তা করবে না আমার জন্য। তোমার মন্ত্রীমশাই এতটাও দুর্বল না যে নিজেকে রক্ষা করতে জানে না। আমার এই পৃথিবীর কোনো কিছুতে ভয় নেই, শুধু আপনাকে হারানো ছাড়া। রাজ মায়ার চোখে নিজের জন্য জমে থাকা ভয় দেখে ঠোঁট প্রসারিত করে। মায়ার গাল ছুঁয়ে বলে, আমার মায়াবতীকে দুর্বলতা একদম মানায় না। তাকে সবসময় শক্ত মনের কঠোর নারীতেই মানায়। আমি যে আমার হিংস্র মায়াবতীকে বেশি ভালোবাসি। অন্তত পিয়াসকে সাথে করে নিয়ে যান। তুমি এখন যে রাস্তা দিয়ে যাবে হাসপাতালে, সেই রাস্তাটায় আমার শত্রুপক্ষের লোকের আনাগোনা বেশি। পিয়াস বা তারেক একা পারবে না, গার্ড লাগবেই তোমার জন্য। আর আমি নিজেকে সামলে নিতে পারবো। এজন্যই তো গার্ড নিতে চাই আমি। আপনি শুধু রোমান্সের পোকা মাথায় আনেন আর সবকিছু হেলাফেলা করেন। জীবনটা যদি গার্ড দিয়েই ভরে রাখি তো বউ নিয়ে সময় কাটাবো কখন শুনি? ইয়ার কি করবেন না এখন? সময় কম মায়াবতী, আমাকে দ্রুতই যেতে হবে, না হলে আমি তার বিপদে মুক্ত করতে পারবো না। মায়া এবার আর অবুঝের মতো করলো না। মায়া নিজেও রিমুর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে চায়। রিমুর অবস্থাও ভালো না। গরিব মেয়েটির ওখানে কোনো সুরক্ষা নেই। গার্ড থাকলেও বা কি, সরকারি হাসপাতালে
কি আর সেফটি আলাদাভাবে দেওয়া সম্ভব? আলাদা কেবিন নেই যে। মায়া দ্রুত গিয়ে রিমুকে অন্য স্থানে রাখতে চায়। তারপর যা মামলা বিচারের দরকার ভেবে দেখবে। মায়া হাঁটছে আর বীরকে মেসেজ দিয়ে রাখলো, মন্ত্রী মশাইয়ের পিছনে কয়জন গার্ড পাঠিয়ে দাও ভাইয়া, সে এখন একা একা যাচ্ছে নিজের অফিসে। বীরের তরফ থেকে মেসেজ আসে, ওকে। মায়া শান্তি পেল দ্রুত উত্তর পেয়ে। বীর নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে। বাড়িতে আসে সেই রাতের দিকে। সবসময় মেসেজ বা কল ধরা বীরের দ্বারা সম্ভব হয় না। বীরের থেকে উত্তর না পেলে যারাকে মেসেজ দিয়ে রাখত মায়া। আপাতত মায়া দীর্ঘশ্বাস নিতেই পিছন থেকে সেই ডাকটা আবার শুনতে পায়। রাজ গলা উঁচিয়ে বলে, আব্বে ওই মায়াবতী। মায়ার বুকটা আজকে ছ্যাঁত করে উঠল। পিছনে ঘুরে তাকাতেই দেখে রাজ সানগ্লাস বুক পকেট থেকে বের করে আবারও চোখে দেয়। তারপর মৃদু হেসে 2 আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটে নিয়ে মায়ার দিকে তাক করে উড়ন্ত চুমু দিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া দাঁড়িয়েই আছে, মুখে মৃদু হাসি। সাহসী মায়ার মনেও আজ তার স্বামীর জন্য আতঙ্ক কাজ করছে। কারণ সেই দিন তো রাজের হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছিল। রাজনীতির লোকেদের নিয়ে এই একটাই ভয়, শত্রুপক্ষের হামলা হয় যখন তখন। না জানি রাজকে আবারও আজ একা পেলে হামলা কে করে। মায়া রাজের দিকে তাকিয়ে থাকলো না আর, চলে গেল নিজের গাড়ির দিকে। রাজ দেখছে মায়াকে চলে যেতে। মায়ার গাড়ি চোখের আড়াল হতেই রাজ গাড়িতে উঠে। রাজ গাড়িতে ওঠার পরেই রাস্তার কিনারায় থাকা গাছগুলোর আড়ালে থাকা একজন লোক বের হয়ে আরশাদকে জানায়, মন্ত্রী শাহরিমরাজ সর্দার এখন একা বস। আরশাদ শয়তানি হাসি দিয়ে বলে, এটাই তো সুযোগ, এই সুযোগে ওটাকে ওপারে পাঠিয়ে দাও। কিন্তু বস গাড়ি চালানো শুরু করেছে তো, গাড়িটাই অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, ওই ব্যাটা মরলে আমার রাস্তা ফাঁকা। আরশাদ কল কাটতেই ওই লোকটা আরও কিছু লোক নিয়ে ট্রাক চালাতে শুরু করে। রাজের পিছনে পিছনে ট্রাক নিয়ে যাচ্ছে ওরা। রাজ গাড়ি চালানোর মাঝে আয়নার দিকে চোখ রাখতেই দেখতে পেল ওর পিছনে ট্রাক। প্রথমে পাত্তা না দিলেও পরে যখন দেখে ট্রাক শুধু তার পিছনেই ছুটছে তখন রাজ সব বুঝে নিল। রাজ গাড়ির গতি বাড়িয়ে দেয়, ট্রাকটাও তাই করে। রাজ এবার অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেয়। ট্রাকটাও ঠিক রাজের পিছনে একইভাবে চলছে। এভাবে কিছুক্ষণ চলতে চলতে ট্রাক এসে রাজের গাড়ি অতি নিকটে ধাক্কা দিবে। ঠিক তখনই ট্রাকের চাকায় গুলি ছুঁড়ে মারা হয়। রাজ দূরে তাকিয়ে দেখে দুটো গাড়ি এসেছে। রাজের জিপিএস অন করা ছিল। বীরের লোকেদের দেখে রাজ মৃদু হেসে দেয়। ড্রাইভ করতে করতেই বলে, আমার মায়াবতী শুধু হিংস্রবতী বা রক্তবতী না, সে আমার বুদ্ধিমতীও। বীরের লোক এসে আরশাদের লোকেদের উপর হামলা করেছে। এই সুযোগে রাজ ওর অফিসে চলে যায়। যে করেই হোক রিমুর একটা সুরাহা করতে হবে। রাজ আর মায়া দুজনে একই মিশনে নামলেও তারা জানেই না যে তাদের মিশন এক। যদি জানতে পারতো তাহলে হয়তো দুজনে একসাথে এই মিশনে থাকতো। রাজ চায় মায়া তার কাজটা সফল করুক, রাজের বিপদে মায়া না জড়াক। মায়া চায়নি রাজকে আর কোনো ঝামেলা দিতে, কিন্তু তাদের উদ্দেশ্য ইচ্ছা সব একই, এটা তাদের অজানা। হাসপাতালে এসে মায়া দেখে কিছু লোকজন রিমুর আশেপাশে। মায়া ভ্রুকুটি করে বলে, এনারা কারা? আমি খোঁজ নিচ্ছি ম্যাম। তারেক গিয়ে রিমুর মায়ের সাথে কথা বলে মায়ের কাছে এসে বলে, রিমুর বাবা কার কাছে যেন বিচার চাইতে গেছে, সেই পাঠিয়েছে গার্ড। রিমুর মা অত কিছু জানে না। মায়া এগিয়ে এসে দেখে রিমুর অজ্ঞানরত মুখশ্রী, রিমুর চোখের নিচে কালশিটে, গলার কাছে অত্যাচারের দাগ। ঢেকে রাখা রিমুর মুখ ও গলার উপর দিয়ে এত এত কামড়ের দাগ দেখা যাচ্ছে, তাহলে ঢেকে রাখা স্থানে কতটা জখম হতে পারে ভাবতেই মায়ার গা শিওরে উঠেছে। মায়া রাগে ক্ষিপ্ত হয়ে রিমুর মাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি ছেলেগুলোকে চেনেন? না না, রিমুর বাবা চিনে ওদের। আমার মেয়েটার সাথে ওরা ইচ্ছা করে এগুলো করেছে। ওর বাবা বাজারে যায় একজনকে বাঁচাইতে, আর ওরা সেই জন্য আমার মেয়েটাকে আটকায় রাখছিল 4 দিন। পরশু দিয়ে গেছে। আমার মেয়ে লোকের কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ওর অবস্থা খুব খারাপ বলেই রিমুর মা কেঁদে দেয়। মায়া রিমুর মায়ের কাছে এসে সান্ত্বনা দেয়। তারেকের দিকে ফিরে বলে, রিমুর বাবার খোঁজ করো, ইমিডিয়েট তাকে নিয়ে আমার প্রাইভেট হাসপাতালে চলো। রিমুকে এখানে রাখা রিস্ক। আশেপাশে শত্রুপক্ষ এই লোকেদের ভিড়ে ঘিরে আছে। এরই মধ্যে পিয়াস এসে বলে, ওনাকে স্কয়ার হসপিটালে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে আদ্র স্যার আছেন। আদ্র? জি ম্যাম, আমি কথা বলেছি,
খোঁজ নিয়ে জানতে পারলাম রিমুর বাবাই সেই লোক যে বসকে সাহায্য করতে গেছিল ওই যে আগেরবার ড্রাগ সাপ্লাইয়ের জন্য। তারপর থেকে রিমুর বাবাকে হুমকি ধামকি দেওয়া হয়। সবশেষে রিমুর আত্মসম্মান কেড়ে নিয়েই এই ব্যবস্থা করেছে ওই লোকগুলো। বস রিমুকে হাসপাতালে রাখতে বলেছে আর নিজ দায়িত্বে উকিল ঠিক করবে। ও তাহলে আমাকে আর ওদিকটা দেখতে হচ্ছে না, তাই তো? জি ম্যাম। মায়া মৃদু হেসে একবার তারেক ও আরেকবার পিয়াসের দিকে তাকালো, তারপর আলাদা স্থানে গিয়ে কল দিল নিজস্ব স্পাইম্যানকে। ওপাশ থেকে ধরতেই মায়া বলে, আমার এই আইনি ব্যবস্থার ওপর কোনো বিশ্বাস নেই। এই যেমন আসাদ লোকটা ছাড়া পেল, আজকাল ভালোকে মন্দ ও মন্দকে ভালো বানিয়ে দেখানো হয় এই সমাজকে। আমি এত দেখানোর ভিতরে নেই। তুমি ওই অপহরণকারীদের ধরে আমার কাছে নিয়ে আসবে, ওদের ব্যবস্থা আমি করে নিব। ওকে ম্যাম। মায়া কথা শেষ করে কল কেটে বাইরে আসতে নিবে, তার আগেই মায়ার সামনে গিয়ে একটি ছুরি সরু আকারে চলে যায়। মায়া মাথাটা নিচু করে নেয়, তারপর পাশ ঘুরে দেখে মাস্ক পরে থাকা একজনকে। মায়ার ঘুরে তাকানো দেখে সে দৌড়াতে নেয়। মায়া রক্তিম চোখে ছুরিটি উঠিয়ে হাতে ঘুরিয়ে নিল, তারপর নিশানা করে সেই নিশানা বরাবর ছুঁড়ে মারল। ছুরিটা সোজা লোকটির পায়ে এসে আঘাত করে, লোকটা পড়ে যায় সাথে সাথেই। মায়া লোকটার কাছে এসে লোকটার চুল ধরে টান দিয়ে দাঁড় করায়, তারেকের উদ্দেশ্যে বলে, একে এমনভাবে এখান থেকে নিয়ে যাবে যেন কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে সোজা আমার সিক্রেট রুমে রাখবে। ওকে ম্যাম। তারেক লোকটাকে নিয়ে যেতেই মায়া এদিক ওদিক আবারও ঘুরে তাকালো। এখানে এক একজনের চাহনি এক এক রকম, কে যে শত্রুপক্ষ আর কে যে মিত্র বোঝা মুশকিল।